যখন একটি রাষ্ট্রের প্রেসিডেন্ট স্বীকার করেন যে অন্য দেশের স্থাপনায় আক্রমণে তার পূর্ণ নিয়ন্ত্রণ ছিল, তখন আন্তর্জাতিক আইনের পরিপ্রেক্ষিতে কি ঘটে এবং সেই স্বীকারোক্তি কি কেবল রাজনৈতিক বিবৃতি নাকি এটি আইনি দায়বদ্ধতার ভীতি তৈরি করতে পারে? ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন যে ইসরায়েলের ইরান বিরোধী হামলায় তার প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণ ছিল। এর আগে তিনি এসব আক্রমণে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা অস্বীকার করেছিলেন। এই স্বীকারোক্তি রাজনৈতিক এবং আইনি উভয় দিক থেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ইরান বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখছে। জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি এক চিঠিতে যুক্তরাষ্ট্রকে দায়ী করে বলেছেন, এই স্বীকারোক্তি স্পষ্ট, আইনগতভাবে গুরুত্বপূর্ণ এবং অস্বীকারযোগ্য প্রমাণ। ইরান দাবি করেছে এটি প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে এই হামলার জন্য দায়ী। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, এই স্বীকারোক্তি আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘনের প্রমাণ এবং যুক্তরাষ্ট্রকে পূর্ণ জবাবদিহি ও দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের স্বীকারোক্তি ইরানের আন্তর্জাতিক আইনি অবস্থানকে শক্তিশালী করতে পারে। জাতিসংঘ সনদের ধারা ২-৪ অনুসারে কোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের সার্বভৌমত্ব বা ভূখণ্ডের অখণ্ডতার বিরুদ্ধে বল প্রয়োগ বা হুমকি দিতে পারে না। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলো, যেগুলো আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার তত্ত্বাবধানে ছিল, সেখানে হামলা চালানো পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি এর লঙ্ঘনও বলে ইরান অভিযোগ করেছে। এটি কি শুধু রাজনৈতিক বিবৃতি নাকি আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ক্ষতিপূরণ দাবি করার যোগ্যতা দেয়? আইন বিশেষজ্ঞরা মনে করেন, স্বীকারোক্তি আইনি দায়বদ্ধতার ভিত্তি তৈরি করতে পারে, বিশেষ করে নিহত ও আহত ব্যক্তিদের ক্ষতিপূরণ এবং অবকাঠামোগত ক্ষতির প্রতিকার নিশ্চিত করতে। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য শুধু রাজনৈতিক নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির জন্য গুরুত্বপূর্ণ। স্বীকারোক্তির পর ইরান জাতিসংঘের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে জবাবদিহির দাবি করেছে এবং ভবিষ্যতে আরও আগ্রাসন হলে প্রতিক্রিয়ামূলক পদক্ষেপের ইঙ্গিত দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতিক্রিয়ার অপেক্ষায় এখন সবাই। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রশ্ন, এটি নীরবে উপেক্ষা করা হবে নাকি আইনের মর্যাদা রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে? এই ঘটনায় আন্তর্জাতিক আইনের সীমা, রাষ্ট্রীয় দায়বদ্ধতা এবং রাজনৈতিক বিবৃতির প্রভাব একসঙ্গে পরীক্ষা করা হচ্ছে। ট্রাম্পের স্বীকারোক্তি আন্তর্জাতিক সম্পর্কের মানচিত্রে নতুন প্রশ্ন তুলছে এবং আগামী দিনগুলোতে কিভাবে জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থা প্রতিক্রিয়া জানাবে তা নজরদারি করা হবে। এই ছিল আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখে ইরান ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক উত্তেজনার বিশ্লেষণ। ইরান কি শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে বৈশ্বিক মঞ্চে নিজের অবস্থান শক্ত করতে পারবে? চাপ কিংবা হুমকির মুখেও কি তাদের আত্মরক্ষা ও প্রতিরক্ষামূলক নীতি অক্ষুণ্ণ থাকবে? ৭ নভেম্বর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেন, ইরান শান্তি চায়, তবে দেশটি চাপের মুখে তার পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ত্যাগ করবে না। তিনি বলেন, ইরান আলোচনার জন্য সবসময় প্রস্তুত, তবে যদি বলা হয় যে আত্মরক্ষার জন্য বৈজ্ঞানিক ও প্রতিরক্ষামূলক সক্ষমতা থেকে সরে আসতে হবে, তাহলে সেই আলোচনার কোনো অর্থ থাকে না। পেজেশকিয়ান বলেন, আমরা শান্তি ও নিরাপত্তার সঙ্গে বাঁচতে চাই, কিন্তু অপমান ও চাপ মেনে নেওয়া হবে না। আমাদের প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা কেবল প্রতিরোধমূলক। এ শক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী আত্মরক্ষার জন্য রাখা হয়েছে। পেজেশকিয়ান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে বলেন, ইসরায়েলকে অস্ত্র সরবরাহের মাধ্যমে ইরানের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে, তাই তেহরান প্রতিরক্ষার অধিকার থেকে সরে আসবে না। ইরান বারবার স্পষ্ট করেছে যে দেশটির পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং ক্ষেপণাস্ত্রগুলো শুধুমাত্র প্রতিরক্ষা ও আত্মরক্ষার জন্য। চলতি বছরের জুনে ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষের আগে যুক্তরাষ্ট্র ও ইরান পারমাণবিক আলোচনায় অংশ নিয়েছিল। সেই সময় ইরানের কয়েকটি ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালানো হয়। তবু ইরান দৃঢ়তার সঙ্গে বার্তা দিয়েছে যে তার প্রতিরক্ষা নীতি এবং পারমাণবিক কর্মসূচি বজায় থাকবে।
পেজেশকিয়ান জানান, ইরানের 2000 কিলোমিটার পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শুধুমাত্র প্রতিরোধমূলক শক্তি হিসেবে ব্যবহৃত হবে, যা আন্তর্জাতিক নিয়মের মধ্যে আত্মরক্ষার অধিকার রক্ষা করে। বিশ্লেষকেরা বলছেন, পেজেশকিয়ানের বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে ইরানের নীতির স্বচ্ছতা এবং শান্তিপ্রিয় উদ্দেশ্য প্রমাণ করে। তারা স্পষ্ট করেছে, চাপ বা হুমকি তাদের নীতি পরিবর্তনে সক্ষম নয়, তবে তারা আলোচনার জন্য সবসময় দরজা খোলা রেখেছে। ইরানের এই ধরনের অবস্থান আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ। ইরান স্পষ্ট করেছে যে শান্তি ও নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকা মানে নিরীহ বা নীরব থাকা নয়। পেজেশকিয়ানের বক্তব্য আন্তর্জাতিক মঞ্চে ইরানের দৃঢ় অবস্থান আত্মরক্ষা ও শান্তিপ্রিয় নীতির সমন্বয়কে তুলে ধরে। যুক্তরাষ্ট্র ব্যর্থ। কেন এমন কথা বললেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন? কেন হঠাৎ রাশিয়ার ঐক্য নিয়ে কথা বলছেন তিনি? রাশিয়া কি কোনো ভাঙনের আশঙ্কা দেখছে, নাকি এটি পশ্চিমাদের উদ্দেশ্যে শুধুমাত্র কৌশলগত বার্তা? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া যায় পুতিনের সাম্প্রতিক বক্তব্যে। চলুন জানা যাক বিস্তারিত। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করা এবং দেশটিকে বিভক্ত করার যে পশ্চিমা প্রচেষ্টা চলছে তা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। 5 নভেম্বর আন্তর্জাতিকগত সম্পর্ক বিষয়ক কাউন্সিলের বৈঠকে এই মন্তব্য করেন তিনি। বৈঠকটি ছিল জাতীয় নীতির কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে। পুতিনের অভিযোগ, রাশিয়ার বাইরে গড়ে তোলা হচ্ছে তথাকথিত আন্তর্জাতিক সংস্থা ও ছদ্মবেশী জাতীয় কেন্দ্র, যেগুলো আসলে রাশিয়ার বিরুদ্ধে তথ্যযুদ্ধের অস্ত্র হিসেবে কাজ করছে। প্রশ্ন হলো, এই তথাকথিত কেন্দ্রগুলো কারা পরিচালনা করছে? কেন তারা রাশিয়ার অভ্যন্তরীণ ইস্যুগুলোকে লক্ষ্য করছে? পুতিন বলেন, এই কেন্দ্রগুলো রাশিয়ার উপনিবেশ মুক্তকরণ নামে যে ধারণা প্রচার করছে তা আসলে রুশ ফেডারেশনকে ভেঙে টুকরো টুকরো করারই চেষ্টা। তিনি দাবি করেন, এই প্রচারণার আসল উদ্দেশ্য রাশিয়াকে তথাকথিত কৌশলগত পরাজয়ের মুখে ঠেলে দেয়া। তাহলে কি রাশিয়া বড় ধরনের বৈশ্বিক চাপের মুখে পড়তে চলেছে? পুতিনের ভাষায় এসব গোষ্ঠী পোস্ট রাশিয়া নামে এক কল্পিত ধারণা ছড়িয়ে দিচ্ছে, যেখানে রাশিয়াকে দেখানো হচ্ছে বিভক্ত, পরাধীন, সার্বভৌমত্বহীন এক ভূখণ্ড হিসেবে। তিনি সতর্ক করে বলেন, রুশ নাগরিকদের মধ্যে বিভেদ সৃষ্টির যে কোনো ষড়যন্ত্র দ্রুত বন্ধ করতে হবে। কিন্তু এসব ষড়যন্ত্রের পেছনে কারা? পুতিনের দাবি, এই গোষ্ঠীগুলো বিদেশে অবস্থান করছে এবং বিদেশি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। তাদের মূল লক্ষ্য রাশিয়ার ঐক্যকে দুর্বল করা। রুশ প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার প্রতিপক্ষরা নিত্যদিনের ঘটনা থেকে শুরু করে অভিবাসন ইস্যু পর্যন্ত সবকিছু ব্যবহার করছে সমাজে উত্তেজনা সৃষ্টি ও সংঘাত উস্কে দিতে। তারা এমনকি সরাসরি সন্ত্রাসী কৌশল অবলম্বনকারী চরমপন্থী গোষ্ঠীগুলোকেও ব্যবহার করছে। এখানেই প্রশ্ন, রাশিয়া কি এখন নতুন এক ধরনের যুদ্ধের মুখোমুখি, যেখানে অস্ত্রের বদলে ব্যবহার হচ্ছে তথ্য প্রচার আর বিভাজন? পুতিন বলেন, পশ্চিমা দেশগুলো বহু শতাব্দী ধরে রাশিয়াকে বিভক্ত করার চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু প্রতিবারই তারা ব্যর্থ হয়েছে। তাহলে কেন থামছে না এই প্রচেষ্টা? কেন রাশিয়া আজও পশ্চিমাদের চোখে অস্বস্তির প্রতীক? রুশ প্রেসিডেন্টের মতে, এই হুমকিগুলো হালনাগাদ জাতীয় নীতির কৌশলে স্পষ্টভাবে প্রতিফলিত করা উচিত। তিনি 2026 সালকে রাশিয়ার জনগণের ঐক্যের বছর হিসেবে ঘোষণা করার প্রস্তাবও সমর্থন জানান। এবার ইসরায়েলের বিরুদ্ধে গর্জে উঠল তুরস্ক। তাহলে কি সত্যি শেষ হতে চলেছে নেতানিয়াহুর ক্ষমতার রাজত্ব? আর বিশ্ব কি অবশেষে ইসরায়েলের বিরুদ্ধে এক হতে চলেছে? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যিনি দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতির এক বিতর্কিত মুখ। এই অবস্থায় তাহলে নেতানিয়াহু কি সত্যিই এবার ধরা পড়তে যাচ্ছেন? ইসরায়েলের এই প্রধানমন্ত্রী সহ দেশটির একাধিক শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনে পদ্ধতিগত গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে সিদ্ধান্তটি নিয়েছে আঙ্কারা। 2023 সালের অক্টোবর থেকে গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের পদ্ধতিগত গণহত্যা এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে তাদের বিরুদ্ধে সিদ্ধান্তটি নিয়েছে আঙ্কারা। তাহলে নেতানিয়াহু কি এবার আন্তর্জাতিক আদালতের কাঠগড়ায় দাঁড়াবেন? আর সবথেকে বড় প্রশ্ন, তুরস্কের এই সাহসী সিদ্ধান্তে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে কে, নেতানিয়াহু নাকি পশ্চিমা বিশ্ব?
ইস্তাম্বুল প্রসিকিউটরের কার্যালয় থেকে ৭ নভেম্বর প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, নেতানিয়াহুর সঙ্গে ৩৭ জনের ওই তালিকায় আছেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির এবং সেনা প্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। তবে ওই প্রতিবেদনে লেখা পর্যন্ত পুরো তালিকা প্রকাশ করা হয়নি। ওই বিবৃতিতে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসনের পুরো বর্ণনা তুলে ধরে বলা হয়, ২০২৩ সালের ১৭ অক্টোবর আল আহলি ব্যাপটিস্ট হাসপাতালে ইসরায়েলি হামলায় ৫০০ মানুষ নিহত হন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি ইসরায়েলি সেনারা ইচ্ছাকৃতভাবে মেডিকেল সরঞ্জাম ধ্বংস করে। তারা চলতি বছর মার্চে তুর্কি ফিলিস্তিনি মৈত্রী হাসপাতালও বোমা মেরে ঘুরিয়ে দেয়। অভিযোগ করা হয়, গাজাকে অবরুদ্ধ করে রেখেছিল ইসরায়েল, এমনকি সেখানের বাসিন্দাদের ত্রাণ সহায়তা পাওয়ার অধিকার থেকেও বঞ্চিত করা হয়। তুরস্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। তাদের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, তুরস্কের এই প্রশংসনীয় পদক্ষেপ তাদের জনগণ এবং নেতৃত্ব দায়িত্বশীল অবস্থানকে ফুটিয়ে তোলে। ন্যায় বিচার, মানবতা এবং ভ্রাতৃত্বের মূল্যবোধে তুরস্কের দৃঢ় অঙ্গীকার ফিলিস্তিনিদের সঙ্গে তাদের একাত্ম করেছে। তবে আঙ্কারার আর গ্রেফতারি পরোয়ানা নিয়ে চটেছে ইসরায়েল। এই পদক্ষেপকে জনগণের তালি পাওয়ার জন্য স্ট্যান্ডবাজি বলে সমালোচনা করে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী গিডিওন স্যার। বলেছেন, এরদোয়ানের সর্বশেষ স্ট্যান্ডবাজিকে আমরা অবজ্ঞার সহিত প্রত্যাখ্যান করছি। এর আগে নেতানিয়াহু এবং তার সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্ল্যান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। তার প্রায় বছর খানেক পর একই ঘোষণা জানালো তুরস্ক। গত বছর আন্তর্জাতিক সালিসি আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলায় দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছিল আঙ্কারা। তাহলে নেতানিয়াহু কি সত্যি এবার ধরা পড়তে চলেছেন? তবে কি সত্যিই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বৈঠক না হলে দুই দেশের মাঝে যুদ্ধ বেঁধে যেতে পারে? সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন ভেঙেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। তবে মনে হচ্ছে না যে ট্রাম্পের মন ভাঙার পরেও ট্রাম্প কেন চুপ, আর কেনই বা আবার জানিয়েছেন পুতিনের সঙ্গে এখনো বৈঠকের সুযোগ রয়েছে? এই রহস্যে ঘেরা সময়ে যখন নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই জানা গেছে আবার মুখোমুখি হতে চলেছেন মাস্টার প্লেয়ার পুতিন এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমিরের সঙ্গে বাতিল হওয়া বৈঠকটি ফের হওয়ার সুযোগ আছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বৈঠকের ভেন্যু হিসেবে বুদাপেস্টই প্রথম পছন্দ মার্কিন প্রেসিডেন্টের। ৭ নভেম্বর ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। বৈঠকের পর এক ব্রিফিংয়ে পুতিনের সঙ্গে বৈঠক সম্পর্কিত এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, পুতিনের সঙ্গে বৈঠকের সম্ভাবনা ছিল এবং এখনো আছে, বেশ ভালোভাবেই আছে। ইউক্রেনে যুদ্ধের অবসান নিয়ে গত অক্টোবরের শেষ দিকে হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হওয়ার কথা ছিল ডোনাল্ড ট্রাম্পের। বৈঠকের আয়োজনের জন্য প্রস্তুতিও শুরু করেছিল হাঙ্গেরি। তবে এর মধ্যেই গত ২৩ অক্টোবর অনেকটা অপ্রত্যাশিতভাবেই নির্ধারিত সেই বৈঠক বাতিল করেন ট্রাম্প। এর কারণ সম্পর্কে পরে ট্রাম্প বলেছিলেন, তার কাছে মনে হয়েছে যে উদ্দেশ্যে বৈঠকের আয়োজন তা সফল হবে না, তাই তিনি বৈঠকটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ৭ তারিখের ব্রিফিংয়ে সেই কথার পুনরাবৃত্তি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, আমি চাই হাঙ্গেরির বুদাপেস্টেই এটা হোক। সেখানে আগের প্রস্তাবিত বৈঠকটি আমি বাতিল করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল সেটি থেকে গুরুত্বপূর্ণ কিছু আসবে না। কিন্তু যদি সত্যি বৈঠকটি হয়, তাহলে আমি চাইব বুদাপেস্টেই সেটি হোক। এদিকে বাতিল হওয়া বৈঠক নিয়ে গত সপ্তাহে একটি প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস, যেখানে বলা হয়েছে বৈঠক বাতিলের সিদ্ধান্ত নেওয়ার আগে রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের সঙ্গে ফোনে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মার্কো রুবিও। ওই ফোন আলাপের পর রুবিও ট্রাম্পকে জানান মস্কো বোঝাপড়ায় আসতে রাজি নয়। তারপরই বৈঠক বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেন ট্রাম্প।
বাতিল হওয়া সেই বৈঠকের ভেন্যু হিসেবে স্পেনের বুদাপেস্টকে নির্ধারণ করার কারণ সম্পর্কে ট্রাম্প বলেন, ভিক্টর পুতিনকে ভালোভাবে জানেন এবং তাকে বুঝছেন। এদিকে ভিক্টর অরবান মনে করছেন, যদি বৈঠক না হয় তাহলে শীঘ্রই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে যুদ্ধ বেঁধে যেতে পারে। সামনে কি অপেক্ষা করছে তা হয়তো সময় বলবে। ইরানের পারমাণবিক কার্যক্রম নিয়ে বহুদিন ধরেই চলছে উত্তেজনা। এবার কি তা আরও বাড়বে? কেননা দেশটিতে রাশিয়া নতুন করে বাড়াবে আরও পারমাণবিক কার্যক্রম। কিন্তু কি তা? রাশিয়ার সহযোগিতায় ৮টি নতুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে ইরান। এটি দেশের পরিচ্ছন্ন ও টেকসই জ্বালানি উৎপাদন সম্প্রসারণের প্রচেষ্টার অংশ বলে ঘোষণা করেছেন ইরানের পরমাণু শক্তি সংস্থা এর প্রধান মোহাম্মদ ইসলামী। মোহাম্মদ ইসলামী জানান, ইরান ও রাশিয়ার সরকারের মধ্যে ৮টি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যৌথভাবে নির্মাণের জন্য একটি নতুন চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি ব্যাখ্যা করেন, এই সহযোগিতার আওতায় 4টি কেন্দ্র বুশেহর অঞ্চলে এবং বাকি 4টি দেশের বিভিন্ন স্থানে নির্মিত হবে, যার সুনির্দিষ্ট অবস্থান পরবর্তীতে সরকার ঘোষণা করবে। ইসলামীর মতে পরিকল্পনাটির লক্ষ্য দেশের বিভিন্ন অঞ্চলে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা, যাতে স্থিতিশীল ও পরিচ্ছন্ন পারমাণবিক জ্বালানির মাধ্যমে ইরানের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ নিশ্চিত করা যায়। ইসলামী আরও জানান, ইরানের উত্তর উপকূলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাপক প্রচেষ্টার পর গোলেস্তান প্রদেশে একটি কেন্দ্র নির্মাণের প্রকল্প শুরু হয়েছে এবং ইতিমধ্যেই উপযুক্ত স্থান নির্ধারণ করা হয়েছে। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। পরমাণু শক্তি সংস্থার এই প্রধান আরও বলেন, রাশিয়ার সহযোগিতায় নতুন বিদ্যুৎ কেন্দ্রগুলোর নির্মাণ ইরানকে 20,000 মেগাওয়াট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা অর্জনে সহায়তা করবে, যা দেশের দীর্ঘমেয়াদী জ্বালানি স্বনির্ভরতা ও টেকসই উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি নির্দেশ করে। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়া একা লড়ছে না। রাশিয়ার সামরিক বাহিনীকে শক্তিশালী করছে বহু দেশের ভাড়াটে যোদ্ধারা। রাশিয়ার বিরুদ্ধে এমন সব তথ্যই জানালো ইউক্রেন। আফ্রিকার 36টি দেশের অন্তত 1400 জনের বেশি নাগরিক বর্তমানে রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনে যুদ্ধ করছে। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানিয়েছেন এই খবর। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, রাশিয়া তাদের বাহিনী শক্তিশালী করতে নানা দেশের নাগরিকদের ভাড়াটে যোদ্ধা হিসেবে নিয়োগ দিচ্ছে। কিয়েভের কর্মকর্তারা অভিযোগ করেছেন, রাশিয়া প্রায় প্রতারণা ও ভুয়া প্রতিশ্রুতির মাধ্যমে এসব বিদেশি যোদ্ধা সংগ্রহ করছে। সিবিহা বলেন, আফ্রিকানদের রুশ সেনাবাহিনীতে যোগ দিতে প্রলুব্ধ করা হচ্ছে এমন সব চুক্তিতে যা তিনি প্রায় মৃত্যুদণ্ডের সমান বলে বর্ণনা করেছেন। তিনি আফ্রিকার সরকারগুলোর প্রতি আহ্বান জানান নিজেদের নাগরিকদের সতর্ক করতে। তিনি এক্সে লিখেছেন, রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়া বিদেশি নাগরিকদের পরিণতি করুন, সেখানে তারা দ্রুত নিহত হয়। এরই মধ্যে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে তাদের 17 জন নাগরিক কিভাবে ভাড়াটে বাহিনীতে যোগ দিয়েছে সে বিষয়ে তদন্ত চলছে। ওই ব্যক্তিরা সম্প্রতি দেশে ফিরে আসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। অন্যদিকে কেনিয়া গত মাসে জানায় তাদের কয়েকজন নাগরিক রাশিয়ার সামরিক শিবিরে আটক রয়েছেন। তারা না জেনেই এই সংঘাতে জড়িয়ে পড়েছিলেন। সিবিহা আরও বলেন, শনাক্ত করা 1436 জনের সংখ্যাটি চূড়ান্ত নয়, প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে। আটক হওয়া বিদেশি যোদ্ধাদের বেশিরভাগকেই প্রথম যুদ্ধ মিশনের সময়ই ধরা হয়েছে। রাশিয়া কোন কোন দেশ ও অঞ্চল থেকে এসব যোদ্ধা নিয়োগ দিচ্ছে সে বিষয়ে ইউক্রেন শীঘ্রই বিস্তারিত তথ্য প্রকাশ করবে। প্রশ্নটা আজ ইউক্রেনের সীমান্ত ছাড়িয়ে। শীতের আগে ইউরোপের জ্বালানি নিরাপত্তা কি আবারও পরীক্ষার মুখে? রাশিয়া ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চালিয়েছে ব্যাপক হামলা, ফলে দেশটির একাধিক অঞ্চলে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে। 8 নভেম্বর ইউক্রেনের জ্বালানি মন্ত্রী স্তিতলানা গ্রিনচুক এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রিনচুক বলেন, শত্রু আবারও ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে ব্যাপক আক্রমণ চালাচ্ছে। এর ফলে কিছু এলাকা বিদ্যুৎ
বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে তিনি নির্দিষ্ট কোনো অঞ্চলের নাম উল্লেখ করেননি। এ বিষয়ে সরকার বলছে ক্ষয়ক্ষতির পূর্ণ মূল্যায়ন এখনো চলছে। প্রশ্ন উঠছে, এই হামলার উদ্দেশ্য কি শুধুই সামরিক, নাকি ইউক্রেনের অভ্যন্তরীণ অবকাঠামোকে দুর্বল করে দেশের দৈনন্দিন জীবনযাত্রায় চাপ সৃষ্টি করা? রাশিয়ার পক্ষ থেকে এ ধরনের হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে মস্কো এর আগেও বলেছে তাদের লক্ষ্য শুধুমাত্র সামরিক স্থাপনা ও সামরিক সরঞ্জাম, বেসামরিক অবকাঠামো নয়। অন্যদিকে ইউক্রেনীয় কর্মকর্তারা বলছেন হামলার শিকার স্থাপনাগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ কেন্দ্র ও গ্যাস সরবরাহ লাইন, যা দেশের তাপ ও শক্তি ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত। দক্ষিণাঞ্চলের ওদেশা অঞ্চলের গভর্নর ওলেগ কিপার জানিয়েছেন শুক্রবার গভীর রাতে ড্রোন হামলায় স্থানীয় জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে হতাহতের খবর নেই। রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই এখন পরস্পরের জ্বালানি স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। বিশ্লেষকেরা বলছেন এই প্রবণতা যুদ্ধকে শুধু সামরিক নয়, বরং অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রেও জটিল করে তুলছে। ইউক্রেনের জ্বালানি অবকাঠামো দেশটির বেসামরিক জীবনের মেরুদণ্ড। বিদ্যুৎ, হিটিং এবং গ্যাস সরবরাহে ব্যাঘাত মানে শুধু ঘরে অন্ধকার নয়, অর্থনীতি, পরিবহন, এমনকি হাসপাতালের কার্যক্রমও থমকে যাওয়া। তবে ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে মেরামত কাজ চলছে এবং পরিস্থিতি স্থিতিশীল হলে বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে স্বাভাবিক হবে। গ্রিনচুক আশাবাদী যে বাধাই আসুক, এই শীতে ইউক্রেনে আলো ও উত্তাপ থাকবে। বিশ্লেষকেরা মনে করছেন এই হামলাগুলো ইউক্রেনের অভ্যন্তরীণ জ্বালানি ভারসাম্যে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে এটি ইউরোপের জ্বালানি বাজারেও অনিশ্চয়তা বাড়াবে, কারণ ইউক্রেনের বিদ্যুৎ গ্রিড আংশিকভাবে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সংযুক্ত। যদি হামলা অব্যাহত থাকে তাহলে বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে আঞ্চলিক অস্থিরতা দেখা দিতে পারে। এই আক্রমণ কি যুদ্ধের নতুন অধ্যায়, যেখানে ট্যাঙ্কের বদলে জ্বালানি হয়ে উঠছে প্রধান অস্ত্র? কেন অবশেষে মুখ খুললেন ডোনাল্ড ট্রাম্প? কেন ইরানের উপর হামলার দায় নিয়ে নিলেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট নিজেই? আর এই স্বীকারোক্তির পেছনে লুকিয়ে আছে কোন রাজনৈতিক হিসেব নিকেশ? আজকের বিশ্ব রাজনীতিতে এই এক প্রশ্নই ঘুরছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ইরানে গত জুনে সংঘটিত সেই ভয়াবহ হামলার কথা কি মনে আছে? যে হামলায় ইরানের সামরিক স্থাপনাগুলো লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিল, যেখানে ইসরায়েলের নাম সামনে আসে আর ওয়াশিংটন দ্রুতই দায় অস্বীকার করেছিল। তাহলে এখন কেন ট্রাম্প বলছেন আমি সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম? এই এক বাক্যেই কি বদলে গেল পুরো কূটনৈতিক সমীকরণ? আল জাজিরার প্রতিবেদন বলছে হামলার সময় যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পিছু হটেছিল, কিন্তু এখন প্রেসিডেন্টের মুখে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তাহলে কি ট্রাম্প প্রশাসন আসলে সত্য গোপন করেছিল, নাকি এটি ট্রাম্প প্রশাসনের নতুন রাজনৈতিক কৌশল, যেখানে অতীতের সামরিক পদক্ষেপকে ব্যবহার করা হচ্ছে শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে? ট্রাম্প বলেন ইসরায়েল প্রথম আক্রমণ করেছিল আর সেই আক্রমণ ছিল খুবই শক্তিশালী। আমি তখন সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম। প্রশ্ন উঠছে, ইসরায়েল কি এককভাবে কাজ করেছিল, নাকি মার্কিন নির্দেশেই চালানো হয়েছিল সেই অভিযান? এবং যদি সত্যি প্রেসিডেন্ট নিজে দায়িত্বে ছিলেন, তাহলে আন্তর্জাতিক আইনের চোখে এর মানে কি? বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। বিশ্লেষকেরা বলছেন এই মন্তব্য এখন নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে মধ্যপ্রাচ্যে। ইরান কি এই স্বীকারোক্তির পর প্রতিক্রিয়ায় নামবে? জাতিসংঘ কি নতুন তদন্ত শুরু করবে? আর মার্কিন প্রশাসনের অন্য শীর্ষ কর্মকর্তা কি এই বক্তব্যের সাথে একমত হবে? গত জুনে সেই হামলার পর ইরানের প্রতিশোধমূলক আঘাত কাঁপিয়ে দিয়েছিল অঞ্চলটিকে। মাত্র 12 দিনের মধ্যেই বাধ্য হয়ে যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তাহলে প্রেসিডেন্টের এই দায় স্বীকার কি নতুন করে উত্তেজনা সৃষ্টি করবে, নাকি এটি অতীতের সাফল্য দেখিয়ে রাজনৈতিক সমর্থন বাড়ানোর একটি কৌশল?